আচ্ছা দেখ, পরিমাপের আগের ক্লাসে মাত্রা অবধি পড়েছিলাম। আজকে পরিমাপের যন্ত্রসমূহ পড়াবো। দেখ, পরিমাপের যন্ত্রসমূহ বিভিন্ন যে রাশি আছে, যেরকম ধর দৈর্ঘ্য, ভর, এগুলা পরিমাপের জন্য যে যন্ত্রগুলা লাগে। দৈর্ঘ্য পরিমাপের জন্য কি লাগে? দৈর্ঘ্য পরিমাপে কি লাগে? সাধারণ স্কেল, তাই তো? অথবা মিটার স্কেল। সাধারণ স্কেলকে মিটার স্কেল, আমরা যে স্কেলটা ব্যবহার করি সেটা হচ্ছে মিটার স্কেল। মিটার স্কেলের বৈশিষ্ট্য কি? তার দৈর্ঘ্য কত হয়? 1 মিটার হয়। মিটার স্কেলের দৈর্ঘ্য কত হয়? 1 মিটার। 1 মিটার মানে আমি যদি সেমিতে দেখি কতগুলো হবে? 100টা ঘর হবে, তাই তো? এরকম দাগ থাকবে ছোট 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 ছোট, প্রতিটা হবে 1 সেমি। এরকম 100টা দাগ থাকবে। আবার তার মাঝেও ছোট ছোট 10টা দাগ থাকে, সেগুলো বলে মিলিমিটার। বুঝা গেল? তাহলে 1 মিটার স্কেলে 1 মিটার স্কেল মানে 100 সেন্টিমিটারের স্কেল, অর্থাৎ 100টা সেন্টিমিটারের দাগ থাকবে। আবার একটা সেন্টিমিটারের মধ্যে 10টা ছোট ছোট দাগ থাকে, সেগুলোকে বলা হয় মিলিমিটার। অর্থাৎ আমি এই সাধারণ স্কেল বা মিটার স্কেল দিয়ে সবচেয়ে ছোট যে দৈর্ঘ্য ভুল না করে যদি পরিমাপ করি, সবচেয়ে ছোট দৈর্ঘ্য কত পরিমাপ করতে পারবো? 1 মিলিমিটার। এইটাকে বলা হয় লঘিষ্ঠ ধ্রুবক। সবচেয়ে ছোট যে দৈর্ঘ্য পরিমাপ করা যায় সেটা হবে লঘিষ্ঠ ধ্রুবক। অর্থাৎ মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 1 মিলিমিটার। এইটা নির্ভুল ভাবে আমি পরিমাপ করতে পারবো। 1 মিলিমিটার লোয়েস্ট। মিলিমিটার থেকে আমি সেন্টিমিটারে গেলে এটা কত হবে? 0.1 সেন্টিমিটার। মিটারে গেলে হবে 0.001 এত মিটার। অর্থাৎ আমি লঘিষ্ঠ ধ্রুবক যদি মিটারে জানতে চাই কত হবে? 0.001 মিটার, সেন্টিমিটারে 0.1 সেমি, আর মিলিমিটারে 1 মিলিমিটার। এটা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। আচ্ছা, এতে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। মিটার স্কেলে যখন এমনি দৈর্ঘ্য পরিমাপ করা তো খুব সহজ। ধর একটা দৈর্ঘ্য, একটা রেখা আছে, ঠিক আছে? সেই রেখার স্টার্টিং বিন্দুটা কার সঙ্গে মিলাতে হয়? শূন্যর সঙ্গে। দিয়ে কতটা যায়? সেই ধর এখানে আসছে, এখানে ধর 8 সেমিতে আসছে, তারপরে ছোট ছোট 5টা ছোট ছোট যে মিলিমিটারের ঘরগুলা, সেগুলো 5টা গেছে। তাহলে এর দৈর্ঘ্য কত হবে? 8.5 8.5 সেন্টিমিটার। এরকম করে দৈর্ঘ্য পরিমাপ করা, ঠিক আছে? সতর্কতা বলতে, আমাকে যখন দৈর্ঘ্য পরিমাপ করতে হবে তখন যে পার্টগুলা নিব, সেই পার্টগুলো আমাকে লম্বভাবে দেখতে হবে, মানে স্কেলের সঙ্গে একদম 90 ডিগ্রিতে দেখতে হবে। আমি যদি 90 ডিগ্রিতে না দেখি, যদি বেঁকে দেখি, তাহলে আমার ভুল পরিমাপ করা হবে। এটা একটা সতর্কতা। এই ভুলটাকে বলা হয় লম্বন ত্রুটি। যদি আমি লম্বভাবে না দেখে যদি একটু বেঁকে দেখি, তখন দৈর্ঘ্যের একটা ভুল আসে, দৈর্ঘ্য পরিমাপে একটা ভুল আসে, সেই ভুলটাকে বলা হয় লম্বন ত্রুটি। বুঝা গেল? এটা হলো দৈর্ঘ্য পরিমাপের ব্যাপার। এরপরে যেটা ক্ষেত্রফল। ক্ষেত্রফল পরিমাপ করতে গেলে যেগুলা তোর এটা আদর্শ আকার আছে ক্ষেত্রফল, যেমন ধর বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি ক্ষেত্রফল মাপতে চাই, এটা সুষম আকার আছে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয়, ধর একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের ক্ষেত্রফল মাপা খুব সহজ, ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ এর ভূমির মান আর এর উচ্চতার মান যদি আমি জানি, উচ্চতা বলতে শীর্ষবিন্দু থেকে লম্ব দূরত্ব, ভূমি থেকে শীর্ষবিন্দু অব্দি লম্ব দূরত্ব, এইটা হচ্ছে উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা গুণ করলেই আমি তার ক্ষেত্রফল পেয়ে যাবো। বর্গক্ষেত্রে কি হয়? প্রতিটা বাহু সমান, বাহু স্কয়ার।
আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ জানা থাকলে আমি ক্ষেত্রফল বার করতে পারবো দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে। কিন্তু এরকম সুষম আকারের যদি না হয়, যদি যদি সুষম আকৃতির না হয়, যদি অসম আকৃতির কোনো ক্ষেত্রফল হয়, ধরো এরকম বাঁকা টাইপের কিছু একটা ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করব? এর ক্ষেত্রফল পরিমাপ করতে গেলে আমাকে কিসের সাহায্য নিতে হবে? গ্রাফ পেপারের সাহায্য। আচ্ছা, গ্রাফ পেপার অর্থাৎ সেমিগ্রাফ। কি গ্রাফের সাহায্য নিতে হবে? সেমিগ্রাফের। একটা সেমিগ্রাফের ছোট ছোট যে ঘরগুলো হয় সেগুলো হয় 1 সেমি স্কয়ার। কেন? এগুলো তো বর্গাকৃতি, এর এর প্রতিটা বাহু কত হয়? 1 সেমি করে। ঠিক আছে, এদিকে 1 এদিকে 1, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু ইন্টু বাহু। তাহলে 1 এদিকে যদি 1 সেমি হয়, এদিকে যদি 1 সেমি হয়, তাহলে এর ক্ষেত্রফল হবে 1 সেমি স্কয়ার বা বর্গ সেমি। এরকম ছোট ছোট কতগুলা ঘর এই যে অসম আকৃতির ক্ষেত্রফলটা অধিকৃত করে আছে, মানে অধিকার করে আছে কতগুলা, সেগুলা গুনতে পারবো। ধর এখানে 10টা ছোট ছোট ঘর অধিকৃত আছে, ঠিক আছে, তাহলে 10 এর সঙ্গে আমি 1 গুণ করব, অর্থাৎ 10 সেমি স্কয়ার হবে। 10 এর সঙ্গে 1 গুণ করলে কত? 10 সেমি স্কয়ার। এরপর যদি হাফের থেকে কম হয়, বা হাফ হাফ ধর এরকম টাইপের কিছু একটা আছে, এইখানটায় ধর এরকম টাইপের আছে, ঠিক আছে, এই ঘরটার এরকম হাফ যদি কিছু থাকে, হাফ মানে হাফ অধিক করে আছে, হাফ একটা ঘরের হাফ, এরকম ধর 10টা ঘর আছে, তাহলে 10 এর সঙ্গে হাফ গুণ হবে, দিলে কত হবে? 5 সেমি স্কয়ার। হাফের থেকে যদি বেশি হয়, এইটা ধর এই যে ঘরটা, এটা হাফের থেকে বেশি আছে, হাফের থেকে বেশি ধর 10টা আছে কি 12টা আছে, তাহলে তার সঙ্গে কত গুণ হবে? 2 এর 3। আর হাফের থেকে যদি ছোট হয়, তার সঙ্গে কত গুণ হবে? 1 এর 3। হাফের থেকে ছোট হলে 1 এর 3। ধর হাফের থেকে ছোট এরকম 12টা আছে, তাহলে তার সঙ্গে 1 এর 3 গুণ হবে, দিলে কাটাকাটি হলে 4, আর এটা হবে 4 দুগুণে 8, দিয়ে মোট ক্ষেত্রফল, এইটার মোট ক্ষেত্রফল কি হবে? সবগুলো যোগ, 10 সেমি স্কয়ার, 5 সেমি স্কয়ার, 8 আর 4, এই সবগুলো যোগ করলে তার ক্ষেত্রফল পেয়ে যাবো। অসম আকৃতির ক্ষেত্রফল মাপতে গেলে আমাকে কি লাগবে? সেমি স্কয়ারের গ্রাফ লাগবে। গ্রাফের উপরে আমি বসিয়ে তার ক্ষেত্রফল বার করতে হবে এইভাবে, ঠিক আছে। এবারে কোনো বইয়ের যদি বেদ মাপতে হয়, অর্থাৎ বইয়ের বেদ মাপা সহজ, একটা বই ধর মোটা বই, তার বেদ বলতে কতটা চওড়া সেটা, ঠিক আছে, এটা পরিমাপ করা স্কেলের সাহায্যে পরিমাপ করা যাবে। কিন্তু আমি যদি বলি একটা পৃষ্ঠার বেদ কত, একটা বইতে অনেকগুলো পেজ থাকে, একটা পেজের যদি আমি ক্ষেত্রফল মাপতে চাই, বা সরি দৈর্ঘ্য মাপতে চাই, একটা পেজের যদি আমি বেদ মাপতে চাই, দৈর্ঘ্য বলতে বেদ, তাহলে আমাকে কি করতে হবে? মোট বইয়ের যে বেদটা সেটাকে পেজের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ধর একটা বই আছে, তাতে 500টা পেজ আছে, ঠিক আছে, আর বইটার বেদ বেরিয়েছে কত? 5 সেমি। বইটার বেদ কত? 5 সেমি। তাহলে 5 সেমিকে কত দিয়ে ভাগ করতে হবে? 5 কে 500 দিয়ে ভাগ করতে হবে, দিলে এটা কি বার হবে? একটা পেজের বেদ। একটা পেজ কত? কত হবে? 0.01 এত সেমি। একটা পেজের বেদ হচ্ছে 0.01 সেমি, ভাগ করলে বুঝা গেল? আচ্ছা, এবারে ভর পরিমাপের জন্য কি দরকার? ভর। আচ্ছা, সরু তারের ব্যাস কিভাবে মাপা হয়? সরু তার, এটা সরু ধর ধাতব তার, সরু তার, এটা সরু তারের ব্যাস, বা ধর এরকম এই পেনটার আমি যদি ব্যাস মাপতে চাই, এই মার্কার পেনটার ব্যাস যদি মাপতে চাই, তাহলে আমাকে একটা বিশেষ স্কেল ব্যবহার করতে হয়, যার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল, ঠিক আছে, ভার্নিয়ার স্কেল। এটার সাহায্যে আমি কি মাপতে পারি? এর ব্যাস মাপতে পারি। তো মাপতে গেলে অনেকবার কি করতে হবে?
এর মান নিতে হবে অনেকবার, ঘুরিয়ে ফিরিয়ে মান নিতে হবে। একবার ধর 5.5 হবে নি, 2 ধর 2.1 বাড়ালো 1.6, এরপরে বাড়ালো 2.17, এরকম অনেকগুলা মান নেবো, দিয়ে সবগুলার গড় করবো। গড় মানে যতগুলা মান লিছি, 5 বার লিছি, পাঁচটা মানকে যোগ বাই 5, গড় বের করলে তার কাছাকাছি একটা মান পাওয়া যাবে, মানে সঠিক মান পাওয়া যাবে আর কি। যত বেশি বার মাপ নেবো তত সঠিকের দিকে যাব, যত বেশি বার মাপ নেবো। আচ্ছা, ভর পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়? সাধারণ তুলা যন্ত্র। ভর পরিমাপের যন্ত্র হচ্ছে সাধারণ তুলা যন্ত্র। ভর মাপার জন্য ব্যবহার হয় সাধারণ তুলা যন্ত্র, যাকে বলা হয় দাড়ি পাল্লা। ঠিক আছে, দাড়ি পাল্লা সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে ভর মাপা যায়। এবারে সূক্ষ্ম ভর মাপার জন্য, অর্থাৎ আমরা যে বাজারে যেগুলা দেখি, যারা ব্যবসায়ী হয় তাদের কাছে যে তুলা যন্ত্র থাকে তাতে সূক্ষ্ম ভর মাপা যায়নি। সূক্ষ্ম ভর মাপার জন্য আমাদের বিশেষ বিশেষ করে ধর স্কুলের যে ল্যাব গুলা থাকে, সেই ল্যাবের মধ্যে একটা দেখবি তুলা যন্ত্র থাকে। ল্যাবের মধ্যে একটা তুলা যন্ত্র থাকে, সেটা সূক্ষ্ম ভর মাপতে পারে, অর্থাৎ 1 গ্রামকে মাপতে পারবে, 1 মিলিগ্রাম অব্দিও মাপা যায়। ঠিক আছে, তো তাতে ভর মাপার জন্য সেই তুলা যন্ত্রটার কিছু অংশ আছে। তুলা যন্ত্রের কি কি থাকে? তুলা দণ্ড থাকে, স্তম্ভ থাকে, সূচক থাকে, তুলা পাত্র, মানে যার উপরে আমি ভর মাপবো, মানে এরকম দুটা তুলা পাত্র থাকে। ঠিক আছে, তাকে ঝুলানো থাকে, যেটা দিয়ে ঝুলানো থাকে, দিয়ে দুটা এরকম কানেক্ট থাকে, আর ধর এরকম টাইপের এখানে একটা সূচক থাকে, সূচক নিচের দিকে ঝুলানো থাকে। ঠিক আছে, এগুলা হচ্ছে তুলা পাত্র, এগুলা হচ্ছে তুলা দণ্ড, এটা স্তম্ভ, এরকম অনেক কিছু থাকে। ঠিক আছে, এই ভর পরিমাপের জন্য যেটা ব্যবহার হয়, কি লাগে? বাটখারা লাগে। তো ভর পরিমাপের জন্য বাটখারা লাগে। বাটখারা গুলা একটা বক্সের মধ্যে থাকে, বাটখারা গুলা একটা বক্সের মধ্যে থাকে, সেই বক্সটাকে বলা হয় ওজন বাক্স, সেই বাক্সটাকে বলা হয় ওজন বাক্স। তাতে যে বাটখারা গুলা থাকে তাদের ভরের অনুপাত কোথায়? 5:2:2:2:1, এই অনুপাতে বাটখারা থাকে। অর্থাৎ সেখানে এটা উল্টা ভাবেও বলতে পারো, 1:2:2:5। অর্থাৎ যদি একটা 1 মিলিগ্রামের একটা বাটখারা থাকে, 1 মিলিগ্রাম, তাহলে একটা 2 মিলিগ্রামেরও বাটখারা থাকবে, একটা দুটা থাকবে, দুটা দুটা 2 মিলিগ্রামের বাটখারা থাকবে। তারপর একটা 5 মিলিগ্রামের একটা বাটখারা থাকবে। বুঝা গেল? এই অনুপাতে বাটখারা থাকে। যদি 1 গ্রামের একটা বাটখারা থাকে তাহলে 2 গ্রামের কটা থাকবে? দুটা, দিয়ে 5 গ্রামের একটা। এভাবে কেন থাকে? এই অনুপাতে যদি রাখা হয় বাটখারা, আমি সব যত রকম ভর হয় সব পরিমাপ করতে পারবো। যেরকম ধর আমাকে 21 গ্রাম মাপতে হবে, 21 গ্রাম মাপার জন্য, আচ্ছা এটা 1 মিলিগ্রাম, সরি 1 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রামের দুটা, 5 গ্রামের একটা। এরপরে কি হবে? একটা 10 গ্রামের থাকবে, দুটা 20 গ্রামের থাকবে, একটা 50 গ্রামের থাকবে। ঠিক আছে, এরপরে 100 গ্রামের একটা, বুঝা গেল? 200 গ্রামের দুটা, আর 500 গ্রামের একটা। এরকম মিলিগ্রামেও যদি দেখা হয়, মিলিগ্রামের 10 মিলিগ্রামের একটা থাকবে, 20 মিলিগ্রামের দুটা। অর্থাৎ প্রতিটা ঘরে আমি মিলিগ্রামের, দেখ এককের ঘরে 1 2 2 5, দশকের ঘরে 10 20 20 50, শতকের ঘরে যদি যাই 100 মিলিগ্রামের থাকবে, 200 মিলিগ্রামের থাকবে দুটা, আর 500 মিলিগ্রামের থাকবে। তারপরে তো গ্রামে চলে আসবে, কারণ হাজার হাজার মিলিগ্রাম মানে কত? 1 গ্রাম, 1 গ্রাম 2 গ্রাম এরকম করে থাকবে। তাহলে 21 গ্রামকে মাপতে গেলে, 21 গ্রামকে মাপতে গেলে খুব সহজ, একটা 20 গ্রামের বাটখারা নেবো, আর একটা 1 গ্রামের বাটখারা নেবো, দিলে 21 হয়ে যাবে।
শুধু 21 কেন, যে কোনো ভর মাপা যায়। ধর আমি একটা র্যান্ডমলি লিখছি কত, 371, ধর 371 গ্রাম। 371 গ্রামের কোনো বস্তুকে মাপতে গেলে তাতে প্রথমে আমাকে একটা 200 গ্রামের ভর নিতে হবে। 200 সঙ্গে একটা 100 নিতে হবে, কত হলো? 300 হয়ে গেল। এরপর 70 মাপার জন্য একটা 50 গ্রামের নিতে হবে। সবসময় মনে রাখবি এই অনুপাতেই আমি পাবো, এর থেকে বাইরে পাবো না। আমি ইচ্ছা করলে 60 গ্রাম পাবো না, বুঝা গেল? ওজন বাক্সে যে ইগুলা থাকবে, বাটখারা গুলা থাকবে, সেগুলা 60 গ্রামের কোনো বাটখারা থাকবে না, 50 গ্রামের থাকবে, 20 গ্রামের থাকবে। দেখ 50 প্লাস 20 কত হয়? 70 প্লাস 1, অর্থাৎ 200 গ্রামের একটা, 100 গ্রামের একটা, 50 গ্রামের একটা, 20 গ্রামের একটা আর 1 গ্রামের একটা দিলে কত হবে? 371। যে কোনো ভর পরিমাপ করা যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখ, আচ্ছা একটা ভালো তুলা যন্ত্রের গুণাবলী, তার আগে দেখ সতর্কতা। যখন ভর পরিমাপ করব তো সেখানে কিছু সতর্কতা মেনে চলতে হবে আর কি। যেরকম ধর, তুলা যন্ত্রটাকে কাঁচের বাক্সের মধ্যে রাখতে হবে, বায়ু নিরুদ্ধ ভাবে রাখতে হবে, কারণ বায়ু প্রবাহে কি হবে? হলাহলি করবে, ভুলভাল ভর পরিমাপ করা হবে। তো সেটাকে কাঁচের বাক্সের মধ্যে রাখতে হবে। আর এর একটা সর্বোচ্চ মান আছে। আমরা যে ল্যাবে যে ব্যবহার করা হয় সেই তুলা যন্ত্রের 10 মিলিগ্রাম থেকে 211.10 এত গ্রাম, 10 মিলিগ্রাম থেকে 211.10 গ্রাম এইটার মধ্যে পরিমাপ করতে পারবো। অর্থাৎ আমি যদি 10 মিলিগ্রামের থেকে কম পরিমাপ করতে চাই, সম্ভব নয়, বুঝা গেল? তাহলে স্টার্টিং এই আমি ওজন বাক্সে 10 মিলিগ্রামের বাটখারা হবো, 10 মিলিগ্রামের, 10 মিলিগ্রামের। এরপরে যেরকম বলছিলাম 1:2:2:5, অর্থাৎ 20 মিলিগ্রাম, তারপর আবার একটা 20 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম। এরপর তুলা পাত্রে হাত দেওয়া বা তুলা যন্ত্রে হাত হাত দিয়ে কাজ করা, অযথা হাত দেওয়া চলবে না। যখনই আমি তাতে একটা বাটখারা চাপাবো বা বাটখারা নামাবো, সবসময় আমাকে চিমটা ব্যবহার করতে হবে, আর সেগুলা যাতে ময়লা না লাগে, যার জন্য বাক্সের মধ্যে রাখা হয়। এগুলা হচ্ছে সতর্কতা, ঠিকঠাক পরিমাপ করার জন্য এগুলা মেনে চলতে হবে। এরপরে একটা ভালো তুলা যন্ত্রের গুণাবলী, একটা ভালো তুলা যন্ত্রর মেন প্রধান গুণাবলী হচ্ছে সেটা সুবেদিতা। সুবেদিতা মানে কি? সেটা ঠিকঠাক ভাবে কাজ করতে হবে, সুবেদী হতে হবে, মানে হালকা ভরের পার্থক্যকেও যেন সে পরিমাপ করতে পারে। এই সুবেদী হতে গেলে তুলা দণ্ডটি দীর্ঘ হতে হবে। তুলা দণ্ড মানে যেগুলা হচ্ছে তোর যে দুটাতে আমার তুলা পাত্র ঝুলানো থাকে, ঠিক আছে, সেটা অনেকটা লম্বা হতে হবে আর হালকা হতে হবে। আর সূচক, যেটা সূচিত করবে কোন দিকে ভার বেশি কোন দিকে ভার কম, ঠিক আছে, একটা সরু সূচক, সেটা অনেকটা লম্বা হতে হবে। লম্বা হলেই তো আমি সহজে বুঝতে পারবো যে ভরের পার্থক্য আছে, তাই না? সূচক লম্বা হতে হবে। আর তুলা পাত্র হালকা হতে হবে, যেটার উপরে ভর ভর চাপাবো সেটা হচ্ছে তুলা পাত্র। ভর বা বাটখারা যে চাপাবো, তুলা পাত্র হালকা হতে হবে। আর পুরা তুলা যন্ত্রের ভার কেন্দ্র আর আলম্ব বিন্দু বেশি দূরত্বে রাখা চলবে না, কাছাকাছি থাকতে হবে। একই বিন্দুতে হলে তো ভালো। ভার কেন্দ্র আর আলম্ব বিন্দু দুটা মধ্যে দূরত্ব বেশি থাকা চলবে না। এছাড়াও কিছু গুণাবলী হচ্ছে, তুলা যন্ত্রটা নির্ভুল হতে হবে, অর্থাৎ ভুলভাল যাতে না থাকে। আর সুস্থিত হতে হবে, দুলাদুলি যাতে না করে। আমি ধর একটা তুলা পাত্রকে ধরে একটু নাড়িয়ে দিলাম, একটুক্ষণ পরে যেন সেটা কি হয়ে যায়, ঠিক স্থির হয়ে যায়, ঠিক আছে, সুস্থিত। আর দৃঢ় হতে হবে, ঠিক আছে। দৃঢ় হতে গেলে কি কি দরকার? দৃঢ় হতে গেলে যে তুলা দণ্ডটা থাকবে, মাঝখানে যেটা থাকবে সেটা কি থাকতে হবে? ভারী থাকতে হবে। আর যে নাট গুলা ব্যবহার করবো সেগুলাকে সঠিকভাবে টাইট দিতে হবে, বুঝা গেল? লুজ রাখা চলবে। এগুলো হচ্ছে ভালো তুলা যন্ত্রের গুণাবলী। এরপরে দেখ, এরপর ওজন, ওজন বা ভার। ভার কিসে পরিমাপ করা হয়? ভার পরিমাপের যন্ত্র হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র। তো স্প্রিং তুলা যন্ত্রে একটা স্প্রিং থাকে, আর তাতে এরকম
অনেকগুলা পার্ট থাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে পার্ট থাকে, দিয়ে তাতে একটা হুক থাকে, হুকের মধ্যে আমি যে কোনো বস্তু যদি আমি ঝুলিয়ে দিই, ধর এই বরাবর সূচক ছিল, হুকে আমি একটা বস্তু ঝুলালাম, ঠিক আছে, এরকম ধর একটা বস্তু যার ওজন হয় ধর 5 নিউটন, তাহলে এটা 5 ঘর নিচের দিকে নিয়ে যাবে, ঠিক আছে, মানে আমি এখান থেকেই আমি বুঝতে পারবো, এভাবে বুঝতে পারবো কি যে এর ওজন কত, এটা যতটা নামবে ততটা, যতটা পার্ট নামবে। স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে ওজন বা ভার মাপা হয়। এরপর আয়তন, আয়তন মাপার জন্য কি ব্যবহার করা হয়? মাপনী চোঙ। আয়তন পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়? মাপনী চোঙ। আমাদের সময় কি ছিল, এখন তো তেলের তেল ডিলার উঠেছে, কেরোসিন তেলের ডিলার, কেরোসিন তেলের ডিলার আগে বিভিন্ন রকম চোঙ ব্যবহার করতো, কোনটা 500 মিলিগ্রাম, কোনটা 1 লিটারের, বুঝা গেল, সেগুলাকে বলা হয় মাপনী চোঙ। আর ল্যাবে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে এটা বিকারের মতো দেখতে, বিকারি ধর মাপনী চোঙ, তাতে এরকম দাগ থাকে, ঠিক আছে, তাতে আমি জল ঢাললাম কত এমএল, এগুলো হচ্ছে এমএল এর দাগ থাকে, ঠিক আছে, এরকম মাপনী চোঙ, মাপনী চোঙে যেরকম মাপনী চোঙ হবে, যদি 20 মিলিগ্রামের 20 মিলিলিটারের হয়, তাহলে তার হাইস্ট 20 মিলিলিটার মাপতে পারবো, ছোট ছোট, যদি 500 মিলিলিটারের হয়, তো মোটামুটি ভাবে ধরে রাখতে ধরে রাখতে পারো 1 মিলিলিটার থেকে 500 মিলিলিটার অব্দি আমি ল্যাবে যেগুলা থাকে মিলিলিটার, 500 মিলিলিটার অব্দি মাপতে পারবো। আচ্ছা, মিলিলিটারকে আমি অন্য এককে লিখতে পারি সেমি কিউব, ঠিক আছে, যেটাই মিলিলিটার সেটাই হচ্ছে সেমি কিউব, তোদের বই দিবা আছে সিসি, সিসি মানে সেমি কিউব, ঠিক আছে, মিলিলিটার যা সেমি কিউব তা, তাহলে এর লোয়েস্ট হচ্ছে এক এক সেমি কিউব থেকে 500 সেমি কিউব অব্দি মাপতে পারি। এই মাপনী চোঙের সাহায্যে যে কোনো অসম আকৃতির বস্তুর আয়তন মাপতে পারি, যে কোনো অসম আকৃতির বস্তুর আয়তন, ধর একটা মাপনী চোঙ লিছি, ঠিক আছে, মাপনী চোঙের সাহায্যে আমি কি কি মাপবো? অসম আকৃতির বস্তুর, অসম আকৃতির বস্তুর আয়তন, ঠিক আছে, এবারে আমি ধর ভি আয়তন, প্রথমে আমি কত ভি আয়তন একটা তরল লিছি, জল লিছি, জল, এবারে এতে একটা বস্তু ডুবাবো, ঠিক আছে, একটা অসম আকৃতির বস্তু যদি ডুবাই এতে, ধর কিছুটা বেড়া, সেটা এখন কোথায় দাঁড়াইছে? ভি2 তে। প্রথমে ভি1 আয়তনের জল ছিল, যেই বস্তুটা ডুবাইছি তার আয়তন কত দাঁড়াইছে? ভি2, মানে একটা পার্ট, যেগুলো একটা পার্ট, তাহলে এই বস্তুর আয়তন হবে ভি2 মাইনাস ভি1, মানে ডুবানোর পরে যে আয়তনটা আছে সেটা বিযুক্ত প্রাথমিক আয়তন। মানে একটা উদাহরণ দিলে বুঝতে পারবি, ধর 20 সেমি কিউব জল আছে কোনো পাত্রে, ওই মাপনী চোঙে 20 সেমি কিউব জল আছে, আমি একটা বস্তু তাতে ডুবাতে তার আয়তন হচ্ছে 25.5 এত সেমি কিউব, তাহলে ওই বস্তুর আয়তন কত হবে? 25.5 থেকে 20 বাদ 5.5 সেমি কিউব। এভাবে আমি যে কোনো অসম আকৃতির বস্তুর আয়তন মাপতে পারি। আচ্ছা, অসম আকৃতির বস্তুর ঘনত্ব নির্ণয় করা যায়। ঘনত্ব, ঘনত্ব কিভাবে নির্ণয় করব? ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন। ভর পরিমাপের জন্য কি লাগবে? সাধারণ তুলা যন্ত্র, একটু আগে যে আলোচনা করছিলাম সাধারণ তুলা যন্ত্র, তার সাহায্যে আমি ভর মাপতে পারি ওই বস্তুটার, আর তার আয়তন আমি মাপনী চোঙের সাহায্যে মাপতে পারি, ঠিক আছে, দুটো আলাদা আলাদা যন্ত্র লাগবে, একটার জন্য কি লাগবে? সাধারণ তুলা যন্ত্র, আর একটার জন্য মাপনী চোঙ। পরিমাপ করার পরে ভরকে আয়তন দিয়ে ভাগ করে দিলে তার কি পাওয়া যাবে? ঘনত্ব পাওয়া যাবে, ঠিক আছে। এরপর দেখ সময় পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়। সময় পরিমাপের জন্য সবাই যেন কি ব্যবহার করা হয়? ঘড়ি, তাই তো। এবারে ঘড়ির অনেক প্রকার আছে,
দোলক ঘড়ি, পেন্ডুলাম ঘড়ি আগেকার দিনে থাকতো দেওয়ালে, পেন্ডুলাম লাগানো থাকতো, নিচে এরকম দুলতে থাকতো পেন্ডুলাম। ঠিক আছে, পেন্ডুলামের একবার পূর্ণ দোলন মানে এখান থেকে স্টার্ট করছে, এটা এলো আবার এখানে গেল, এতে কত সময় লাগে জানো? 2 সেকেন্ড সময়। অর্থাৎ হাফ যেতে 1 সেকেন্ড, আবার হাফ যেতে 1 সেকেন্ড। বুঝা গেল? পূর্ণ দোলনে 2 সেকেন্ড লাগে। তাহলে ঘড়ির হচ্ছে দোলক ঘড়ি থাকে, ঠিক আছে, দোলক ঘড়ি বা পেন্ডুলাম ক্লক। এছাড়া কিছু খুব নিখুঁত সময়ের জন্য, নিখুঁত সময় পরিমাপের জন্য কিছু ঘড়ি ব্যবহার করা হয়। যেরকম কৃত্রিম উপগ্রহ যখন উৎক্ষেপণ করা হয়, কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য একদম সঠিক টাইম দরকার। কাউন্টডাউন হয়, ধর 1 মিনিট বাকি, তারপর 59, 58, 57 এরকম করে পরপর কমতে 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 জিরোতে এলে সঙ্গে সঙ্গে রকেট ছেড়ে দেয়। সেই কৃত্রিম উপগ্রহ যখন উৎক্ষেপণ করা হয় তার ক্ষেত্রে যে ঘড়ি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে মেট্রোনম। মেট্রোনম ঘড়ি। এছাড়াও একটা ঘড়ি সিজিয়াম ঘড়ি। সিজিয়াম যখন সময় পড়িয়েছিলাম, সময়ের একক সেকেন্ড যখন পড়েছিলাম তখন সিজিয়ামের উল্লেখ করেছিলাম না? সিজিয়াম, সিজিয়ামের একটা নির্দিষ্ট সংখ্যায় কম্পন হয় 1 সেকেন্ডে। এই কম্পনটা অনেক দিন মানে যদি মাপা যায় তাতেও ভুল হয়নি। মানে সিজিয়াম ঘড়ি প্রায় বলতে গেলে 6000 বছরে 1 সেকেন্ড, 6000 বছরে 1 সেকেন্ডের ভুলভাল সময় পরিমাপ করতে পারে। 1 সেকেন্ড ভুল হতে পারে এদিক ওদিক, 6000 বছরে 1 সেকেন্ডের ভুল হয় সিজিয়াম ঘড়িতে। বুঝতে পারলো? প্রচুর নির্ভুল ঘড়ি, একদম ভুল সময় পরিমাপ করেনি সিজিয়াম ঘড়ি। এছাড়া নির্দিষ্ট সময়ের ব্যবধান পরিমাপ করতে, ধর কোথাও দৌড়ানো চলছে, দৌড়ানোর প্রতিযোগিতা চলছে, হ্যাঁ, রানিং রেস, তাতে স্টার্টিং থেকে ধর 100 মিটার অব্দি যাবে, স্টার্টিং থেকে শেষে কে কে ফিনিশ করলো, কত সময় ফিনিশ করলো, সেই সময় একটা সময়ের ব্যবধান তো এটা, সেখানে কি ঘড়ি ব্যবহার করা হয়? স্টপ ওয়াচ। স্টপ ওয়াচ বা স্টপ ক্লক যা বলতে পারো। এবারে স্টপ ওয়াচের ডায়ালে, ঠিক আছে, মানে এরকম গোল ডায়ালে অনেকগুলা দাগ থাকে। এবারে স্টপ ওয়াচে যদি ধর 7টা দাগ থাকে, কটা? 7টা। স্টপ ওয়াচের কাঁটা যদি একবার পূর্ণ মানে একবার ঘুরে যদি আবার সেই জায়গায় আসে, কত হয়? 1 মিনিট। 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড। একবার ঘুরলে কত হয়? 60 সেকেন্ড। এখানে ধর 120টা দাগ আছে, কোন একটা স্টপ ওয়াচ নিচ্ছি যেটাতে কতগুলা দাগ আছে? 120টা। তাহলে 120টা দাগে কত? 60 সেকেন্ড হচ্ছে, তাহলে একটা দাগে কত? একটা দাগ যদি মানে একটা দাগ যদি বেরোয় তখন কত সেকেন্ড হয়? 60/120 সমান 0.5 সেকেন্ড। বুঝা গেল? এখানে যত বেশি দাগ থাকবে, অর্থাৎ 60-এর গুণিতকে থাকবে অবশ্যই, ধর 120 না থেকে 180টা দাগ আছে, কতগুলা? 180টা দাগ, তাহলে 60কে 180 দিয়ে ভাগ। এই যে মানটা পাচ্ছি না, মানে একটা ঘর এদিক ওদিক হলে কত সেকেন্ডের তফাৎ হচ্ছে? 0.5 সেকেন্ড। এইটা হচ্ছে ওই স্টপ ওয়াচের লঘিষ্ঠ ধ্রুবক। যেরকম স্কেলের ক্ষেত্রে লঘিষ্ঠ ধ্রুবক 1 মিলিমিটার হতো, স্টপ ওয়াচের ক্ষেত্রে এরকম একটা লঘিষ্ঠ ধ্রুবক থাকে। যেরকম ঘড়ি হবে, যদি 60টা দাগ থাকতো, 60টা দাগ থাকলে একটা ঘরের কত কত সেকেন্ড হতো? 1 সেকেন্ড। 60টা দাগ থাকলে 60/60, 1 সেকেন্ড। ঠিক আছে, এরপরে দেখ, আচ্ছা দেখো একটা গণিত করাচ্ছি। একটি খালি বোতলের ভর 100 গ্রাম, বোতলটিকে একটি তরল দ্বারা পূর্ণ করায় তার ভর হলো 300 গ্রাম। তাহলে খালি বোতলের যে ভরটা সেটা যদি আমি ওই তরল পূর্ণ অবস্থায় যে ভর 300 গ্রাম সেটা থেকে বাদ দিলে আমি কিসের ভর পাবো? ওই তরলের ভরটা পাবো, তাই তো? আর তরলের আয়তন দেওয়া আছে 100 সেমি কিউব।
তাহলে তরলের ঘনত্ব কত? এখানে তাহলে আমাকে করতে গেলে প্রথমে তরলের ভর বার করতে হবে। তরলের ভর সমান হবে তরল পূর্ণ অবস্থায় বোতলের ভর অর্থাৎ 300 আর খালি বোতলের ভর 100, বিয়োগ করলে কত হবে? 200 গ্রাম। এবারে তরলের আয়তন দেওয়া আছে, তাহলে তরলের ঘনত্ব কত হবে? ঘনত্ব সমান ভর বাই আয়তন। ভর কত? 200, আয়তন কত? 100, এত গ্রাম পার সেমি কিউব। 2 তাহলে উত্তর হবে 2 গ্রাম পার সেমি কিউব। ঠিক আছে, আরেকটা গণিত দেখো। আরেকটা গণিত, একটি স্টপ আছে 0 এবং 10 সেকেন্ড দাগের মধ্যে 20টি ঘর আছে, ঘড়িটির লঘিষ্ঠ ধ্রুবক কত? তাহলে 0 থেকে 10 সেকেন্ড মানে এখানে সময়ের ব্যবধান হচ্ছে 10 সেকেন্ড। সময়ের ব্যবধান 10 বিযুক্ত 0 সমান 10 সেকেন্ড। আর ঘরের সংখ্যা কত? ঘরের সংখ্যা 20টি। লঘিষ্ঠ ধ্রুবক অর্থাৎ একটা ঘরে কত সময়ের ব্যবধান, লঘিষ্ঠ ধ্রুবক সমান সময়ের ব্যবধান বাই মোট ঘরের সংখ্যা সমান 0.5 সেকেন্ড। তাহলে স্টপ ওয়াচের লঘিষ্ঠ ধ্রুবক হবে 0.5 সেকেন্ড। আচ্ছা, আজকে এখানে অবধিই থাক, এর পরের দিন পরের চ্যাপ্টার আলোচনা হবে।